একটা আন্দাজ লাগিয়ে কয়েকটা ফোন করলাম। আপনি সুকন্যাকে কিভাবে মেরেছেন সেটাও কিন্তু আমি জেনে গেছি। আমি মুখ বন্ধ রাখবো, কিন্তু তার বিনিময় মাত্র 20 লাখ টাকা আপনাকে দিতে হবে। আজ সন্ধ্যেবেলা আমি সুকন্যা সেনের ফ্ল্যাটে থাকবো, আপনি চলে আসবেন টাকাটা নিয়ে। তারপর যা হওয়ার সুকন্যা সেনের বাড়িতে ঘটলো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, এবার জালে ধরা পড়েছে, চলো। একজন এরকম নৃশংসভাবে খুন করতে পারে? আমি নিজে থেকে কিছু করিনি, ও আমাকে বলেছে বলে তাই আমি করেছি। You are under arrest, Mr. শেখর দত্ত। কিন্তু খুনির খুন করার উদ্দেশ্য জানতে যেতে হবে শেখর দত্তের স্ত্রী সুধা দত্তের কাছে। বাড়িতে কেউ নেই, পরে আসুন। সুধা, আপনি তো আছেন। আমি পরমা মিত্র। কেন এসেছেন আপনি এখানে? চলে যান এক্ষুনি। শুনুন, আপনি কি জানেন শেখরবাবু পুলিশের কাছে অ্যারেস্টেড হয়েছেন? আরো একজন অ্যারেস্টেড হয়েছেন। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ঠিক বলছেন? একদম ঠিক বলছি। লখনৌ থেকে ফেরার পরেই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি এখন পুলিশের হেফাজতে। অরূপ রায়, ওনারাই শেখরবাবুকে ধরেছেন। আর ইনি হচ্ছেন শেখরবাবুর স্ত্রী সুধা দত্ত। অবশ্য ওনার আরো একটা পরিচয় আছে, সেটা এতদিন কেউ জানতে পারেনি। আর সেই পরিচয়টা লুকিয়ে রাখার জন্যেই শেখরবাবু সুকন্যাকে খুন করান। আমাকেও খুন করার চেষ্টা করেছে। আমি সব জানি সুধা, তবে আপনার কাছে আমি আরো কিছু জানার জন্য এসেছি। আপনি আপনার সব কথা আমাদের বলবেন, তবে আরো একজনের সামনে বলবেন, শেখর দত্ত। না না, আপনার কোনো ভয় নেই, উনি আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। আমি বললাম তো, উনি এখন অ্যারেস্টেড। দেখুন সুধা, আমি চাই আপনি আপনার সব কথা বলুন, আর ওনার সামনে বলুন। আর সেই জন্য অরূপ, তোকেও রিকোয়েস্ট করছি, তুই শেখরবাবুকে এখানে নিয়ে আসার ব্যবস্থা কর। ওকে বাবু। না না, আমি কি করে সব বলবো? আমি পারবো না। আপনাকে বলতেই হবে সুধা, বলতেই হবে আপনাকে। ওই নোংরা লোকটার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। না না না, আমি কি করে বলবো? আমি পারবো না। আর ভয় পেয়ে কি হবে বলুন তো? অনেকদিন তো ভয় পেয়ে বাঁচলেন, এবার সত্যিটা বলুন না। আপনাকে সব কথা বলতেই হবে। ভয় পাবেন না আপনি, কিচ্ছু হবে না, আমি বলছি তো। আপনি এক্ষুনি ওনাকে এখানে আনুন। অর্পিতা মজুমদার বলছেন? আমি পরমা মিত্র। আপনার বন্ধু সুকন্যা সেনের খুনি ধরা পড়ে গেছে। কি করে ধরা পড়েছে নিশ্চয়ই বলবো আপনাকে। আপনি একটু শেখর দত্তের বাড়িতে চলে আসতে পারবেন? শুনুন, যদি আপনার সঙ্গে লেখক রঞ্জিত নন্দীকে আনতে পারেন খুব ভালো হয়। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসুন। থ্যাংক ইউ। আরে আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না, সেই ফেরার পথে ট্যাক্সি থেকেই কি ধরনের নাটক শুরু করেছেন আপনারা? কি সব উল্টো পাল্টা কথা বলে চলেছেন? কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে জানতে পারি কি? সুকন্যা সেনের মার্ডারের গ্রাউন্ডে, হ্যাঁ? আর পরমা মিত্রকে খুন করার চেষ্টার গ্রাউন্ডে। একটাও অ্যালিগেশন যে ধোপে টেকে না অফিসার। সুকন্যা সেনকে আমি খুন করিনি। আমরা তো একবারও বলিনি
যে আপনি সুকন্যা সেনকে খুন করেছেন? আপনি খুনটা করিয়েছেন। সেটা প্রমাণ করতে পারবেন? একটু ধৈর্য ধরুন, সব পারবো। না 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 না, আমি আর ধৈর্য ধরতে পারছি না মিসেস মিত্র, আমি পারছি না। কি বলছেন আমি কোনো ব্যাপারটাই বুঝতে পারছি না তো। শেখর শেখর কেন সুকন্যাকে খুন করবে? অর্পিতার সব কথা বলবো বলেই তো আপনাদের সবাইকে এখানে আসতে বলেছি। একজন মানুষ সাহিত্যিক হিসেবে কিভাবে সকলকে ঠকাতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, দিনের পর দিন মুখোশ পরে এতগুলো মানুষের সাথে প্রতারণা করতে পারে, সেটা আপনারাও একটু দেখুন। শেখরবাবু, আপনার গোটা জীবনের প্ল্যানটা কিন্তু অসামান্য ছিল। তবে আপনি বোধহয় ভুলে গেছেন, অন্যায় আর অপরাধ কোনোদিন চাপা থাকে না। সত্যিটা একদিন সামনে আসবেই আসবে, শাস্তি তাকে পেতেই হবে। আর অন্যায়ের থেকে পালানো, সেটা তো একেবারেই অসম্ভব। ব্যাস ব্যাস, অনেক বক্তৃতা করেছেন। এবার ভনিতা ছেড়ে নিজের কথাগুলো প্রমাণ করুন তো। দেখুন, এইসব কেতাবি কথাবার্তা না, আমরা সাহিত্যিকরা আপনাদের চেয়ে ঢের ভালো বলতে এবং লিখতে পারি। সাহিত্যিকরা পারলেও পারতে পারেন, কিন্তু আপনি কি পারেন? আপনি কি পারেন সেটা কিন্তু আমার কাছে আজ পরিষ্কার। পরের ক্রেডিট আত্মসাৎ করাটাও যে একটা ক্রাইম, সেটা নিশ্চয়ই আপনি জানেন। শেখরবাবু, একটা মানুষ অত্যাচার সহ্য করতে করতে যখন তার সহ্যের সীমা শেষ হয়ে যায়, তার দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু সে ঘুরে দাঁড়ায়। আর ঠিক তখনই শুরু হয়ে যায় অত্যাচারীর কাউন্টডাউন। আপনার ক্ষেত্রেও তাই হয়েছিল, আর সেটা হয়তো আপনি টের পেয়েছিলেন, তাই আপনি ভয় পেয়ে গিয়েছিলেন। আর আপনার এই ভয়টাই আমাকে আপনাকে ধরতে সাহায্য করে। এক মিনিট ম্যাডাম, আপনি একটু ডিটেলে বলবেন প্লিজ। দেখুন, আমরা তো এ বিষয়ে কিছুই জানি না। এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বললে আমাদের মাথায় কিছুই ঢুকছে না। বলবো সব বলবো রঞ্জিত বাবু। আমি বুঝতে পারছি, আমি সবকিছু খুলে না বললে আপনাদের সকলের মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মিসেস মিত্র, এই বামুর লোকটা যে আপনাকে মারতে গিয়েছিল, তার সঙ্গে শেখর দত্তের কি সম্পর্ক? সেটাকে আপনি বলবেন শেখর বাবু। এই বামুন মানুষটির সাথে আপনার কি সম্পর্ক? আপনি তো সব থেকে ভালো বলতে পারবেন, তাই না? আশ্চর্য! আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের প্রলাপ বকছেন, আর আমাকে সেই গল্পে পার্টিসিপেট করতে বলছেন। হ্যাঁ, শুনুন মিসেস পরমা মিত্র, আমার মতো রেসপেক্টেড সাহিত্যিককে এভাবে অপমান করে আপনারা কিন্তু কেউ পার পাবেন না। হ্যাঁ, এই সুধা, হোয়াট ইজ দিস? হচ্ছে কি এসব? হ্যাঁ, এইসব লোককে বাড়িতে ঢুকিয়ে কি শুরু করেছো? আপনি এখনো গলা তুলে কথা বলছেন শেখর বাবু? আপনার লজ্জা করে না? নিজেকে লেখক বলে পরিচয় দিচ্ছেন? আপনার একটা ক্লাস 7-এ পড়া ছেলে আছে না? কোথায় সে? ডাকুন তো তাকে একবার, তার সঙ্গে একটু কথা বলি। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ডাকুন, ডাকুন তাকে।
তাহলে কি আমি আমার অফিসার্সদেরকে বলি আপনার সাথে গিয়ে আপনার ছেলেকে এখানে আনার কথা? ডাকবেন কি করে? আপনার ছেলে থাকলে তো ডাকবেন। ক্লাস 7-এ পড়া কেন? আপনার কোনো ছেলেই নেই। যে আছে সেটা হলো ও, এই ছোটন। মাই গড, শেখরবাবুর সাহিত্যিক বন্ধু বান্ধবরাও কিন্তু সবাই জানতেন যে শেখরবাবুর একটা ছেলে সন্তান আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আপনারা কেউ কোনোদিন তাকে দেখেননি। আর আমরা পাড়ায়ও খোঁজ নিয়ে দেখেছি, ওনারা কারোর সঙ্গে মিশতেন না, আর ছেলেকেও মিশতে দেন না। আর সেই না মেশার কারণ হলো পাড়ার লোকেদের থেকে দূরত্ব বজায় রাখা, যাতে তারা এই বাড়িতে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে সে বিষয়ে কিছু জানতেও না পারেন আর কৌতূহলীও না হন। আসলে লোকে যাকে ক্লাস 7-এ পড়া ছেলে বলে জানে সে আদৌ ওনার ছেলেই নন। সে আসলে একজন পূর্ণবয়স্ক বামুন, এই ছোটন। যাকে শেখর ব্যবহার করে থাকেন তার কার্যসিদ্ধির জন্য। ছোটন একটু আগে আমাকে খুন করার চেষ্টা করে। গত 24শে ডিসেম্বর ওই সুকন্যা সেনকে খুন করেছে। আর পরশুদিন ওই আমার হাতে ছুরিটা মারে। অবশ্য ইচ্ছে ছিল আমার পেটে মারার, পেটে না লেগে ওটা আমার হাতে লাগে। কিন্তু কেন কেন ম্যাডাম? এই এই শেখর দত্ত নির্দেশে ছোটন্নাকে ও আপনাকে বা সুকন্যা সেনকে কেন খুন করতে যাবে? কি লাভ? এবার আপনি বলুন সুধা, শেখর তার কোন কার্যসিদ্ধির জন্য দিনের পর দিন ছোটনকে বাড়িতে রেখেছিল? বলুন বলুন সুধা, আর চুপ করে থাকবেন না। আজ আপনার মুখ খোলার দিন। বলুন, এই অন্যায় আর সহ্য করবেন না সুধা। আপনি বলুন, এই ছোটনের কাজ কি ছিল? বলুন বলুন সবার সামনে। ভয় ভয় দেখাতো। সুধা, আর একটাও কথা নয়, আপনার যা বলার আপনার বলা হয়ে গেছে, এবার শুধুমাত্র উনি বলবেন। বলুন সুধা, আপনার সারা জীবনের অত্যাচারের কথা বলুন। এই লোকটার ভণ্ডামি ঘুচিয়ে দিন। ভয় দেখাতো, সব সময় ভয় দেখাতো। শেখরই বলে দিয়েছিল ছোটনকে আমাকে সব সময় চোখে চোখে রাখতে, যাতে আমি বাড়ির বাইরে না যেতে পারি, কারোর সাথে কথা না বলতে পারি, কারোর সাথে দেখা না করতে পারি। কেন ভয় দেখাতো? কি করতো ভয় দেখে? লেখাতো। শেখরের আজ পর্যন্ত বেরোনো সব গল্প, সব উপন্যাস, প্রতিটা অক্ষর, প্রতিটা ভাবনা সব আমার। সুধা, আপনাকে শেষবারের মতন বলছি, আপনি চুপ করে থাকুন। এটাই হলো সুধার আসল পরিচয়। শেখর দত্ত কোনো লেখকই নন। উনি সুধাকে দিয়েই
সমস্ত উপন্যাস গল্প সব লিখিয়েছেন আর প্রকাশ করেছেন নিজের নামে। আর সবাই জেনেছে শেখর দত্ত মহান লেখক। শেখর দত্ত সবাইকে বলে বেরিয়েছেন ওনার স্ত্রী অশিক্ষিত, ভদ্র সমাজে নিয়ে যাওয়ার মতন যোগ্যতাই ওনার নেই। আসলে ওনাকে সবার সামনে নিয়ে গেলে সত্যিটা যদি সবাই জেনে যায়, তাই এতদিন ওনাকে লুকিয়ে রেখেছেন। আর এই সত্যিটাই জেনে গেছিলেন সুকন্যা, তাই শেখর দত্ত সুকন্যাকে সরিয়ে দেন। আচ্ছা সুধা, এসব কবে থেকে শুরু হয়েছিল? বিয়ের পর থেকে। ওর সঙ্গে আমার আলাপ বিয়ের 2 বছর আগে থেকে। আমরা দুজনেই তখন লেখালেখি করতাম। আমার লেখা তখন 2-1টা পত্র পত্রিকাতে বেরোতে শুরু করেছে, অনেকে প্রশংসাও করছে। আর শেখর বাবুর লেখা? ওর লেখাগুলো তো বেশিরভাগই বাতিল হয়ে যেত। যা বেরোতো সব ওই ছোটখাটো পত্র পত্রিকায়। বাবা মার অমতে জেদ করে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তখন আমরা থাকতাম সাঁতরাগাছিতে এক ভাড়া বাড়িতে। বিয়ের পর থেকে কি টর্চার শুরু হয়ে যায়? বিয়ের 2 বছর পর থেকে। আমি তখন কতগুলো বড় পত্রিকায় লিখছি। ওর লেখা তখন ছাপাই হতো না। কিছুদিন ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। আমি তখন কতগুলো বড় পত্রিকায় লিখছি। ওর লেখা তখন ছাপাই হতো না। কিছুদিন ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। আমার লেখাগুলো আমার টেবিল থেকে, আমার ফাইল থেকে প্রায় হারিয়ে যেতে থাকলো। কোথায় যে গেল, কি আশ্চর্য! এখানে তো থাকার কথা ছিল, কোথায় রাখলাম? তুমি দেখেছো আমার লেখাটা কোথায় রাখলাম? কোন লেখা? আরে ওই যে লেখাটা আমি জমা দেব, তোর কোথায় যে রাখলাম কিছুতেই খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? না, আমি দেখিনি তো। বলো না কোথায় রাখলাম, কিছুতেই খুঁজে পাচ্ছি না। আরে বাবা দেখো, পাক না মেলে উড়ে গেছে হয়তো। দূর বাবা, কোথায় যে গেল? কি আমার লেখাটা? কি মুশকিল, কোথায় যাচ্ছে পেপারগুলো? শেখর, শেখর, শেখর বলো না প্লিজ, তুমি নিয়েছো আমার লেখাগুলো? আরে তোমার লেখা আমি নেবো কেন? অদ্ভুত ব্যাপার তো। না মানে পড়তে নিয়েছো কি? দেখো ঘরে কোথাও নেই। তোমার লেখা আর পড়ার মতো হয় নাকি? হ্যাঁ, লেখাগুলো কোথায় হারিয়ে যাচ্ছিল আপনি বুঝতে পারেননি? না, পারিনি। 2-1 জায়গায় লেখা জমা দিতে না পারার জন্য ঝামেলায় পড়তে হয়েছিল। তারপর একদিন আগন্তুক পত্রিকার নতুন সংখ্যাটা হাতে পেয়ে চমকে উঠলাম।